আই মাস্ট সে যে তামিম ভাই উনি বারবার বলছিলেন না আপনাকে দরকার। আপনার কি আসলে কোনো প্ল্যান আছে কিনা যে নির্বাচন করা? নির্বাচন করার কোনো পরিকল্পনা নেই, এবং আমরা যদি মনে করি যে আমাদের গঠনতন্ত্র একটা বাইবেল, এটাকে কখনোই চেঞ্জ করা যাবে না, তাহলে কিন্তু আপনি ঘুরে ফিরে ওই একই জায়গায় চলে আসছেন। আমি তো আর্থিক প্রতিষ্ঠান না, আমি কেন ব্যাংকে টাকা রাখবো, আমি ইনভেস্ট করব। এটা আসলে কমপ্লিটলি সারপ্রাইজ ছিল। অ্যাডহক কমিটি বা এই ধরনের একটা জিনিস করা হবে, এটা আসলে কোনো নলেজ ছিল না। তানজিল ভাই, আপনি তো পাবন ভাইয়ের বোর্ডেও ছিলেন, মানে নাজমুল হাসান পাবনের বোর্ডেও ছিলেন। তখন আপনি আবার হঠাৎ করে আসলে সেই বোর্ড থেকে পদত্যাগ করে চলেও আসছেন। কি ঘটেছিল, আর এই বোর্ডে আসার আসলে কারণটা কি আসলে যদি বলতেন? প্রথম মেয়াদে তো 4 বছর ছিল, তারপরে আবার 4 বছর হলো। তখন তো আপনারা জানেন যে আসলে ইলেকশন বলে তেমন কিছু হয়নি। তো এটা কোনো কন্টেস্ট ছাড়াই আসলে জিতে গেছে, কোনো অপোজিশন ছিল না। তো ওই 8 বছরে আসলে আমরা অনেক সুযোগ পেয়েছি অনেক কাজ করার। আর এটা সত্য যে তখনকার বোর্ড প্রেসিডেন্ট উনি ওই ফ্রিডমটা দিয়েছেন। তো ইনিশিয়ালি আমার দায়িত্ব ছিল ফ্যাসিলিটিস কমিটি। তো আলহামদুলিল্লাহ তখন আমরা যা যা ডেভেলপমেন্ট করা দরকার সেটা করেছি। একটা ইউনিটি ছিল তখন, একটা ড্রাইভও ছিল। বাংলাদেশ টিম কিন্তু খুব ভালো খেলছিল তখন, আপনাকে এটা মাথায় রাখতে হবে। এবং জি, একদম পিক অফ দেয়ার ক্যারিয়ার। অ্যান্ড মাশরাফি তখন ক্যাপ্টেন্সিতে ছিল, এবং মোটামুটি ওডিআইতে তো আমরা ভালো খেলছি, অন্য ফরম্যাটেও আমাদের মানে টি-20 ছাড়া আসলে টেস্টেও আমাদের কিছু মানে প্রমিস দেখা যাচ্ছিল। তা এর মধ্যে আমাদের সুযোগ হলো যে কিছু পলিসি, কিছু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করার। পরবর্তীতে আমাকে যখন এইজ গ্রুপে দেওয়া হলো, তো গেম ডেভেলপমেন্টের পাশাপাশি তো খুবই মানে ইন্টার রিলেটেড একটা ডিপার্টমেন্ট। তো আমাদের আন্ডার-19 টিম ওয়ার্ল্ড কাপ জিতলো। তো এটা আসলে আমাদের জন্য একটা হিউজ অ্যাচিভমেন্ট। অ্যান্ড আমরা মনে করি যে তৃণমূল ক্রিকেট থেকেই কিন্তু এই সফলতা এসেছে। আর যেহেতু ওখানে একটা প্রায়োরিটি ছিল বা একটা কনসেন্ট্রেশন ছিল। আর বোর্ড ছেড়ে দিয়েছি আসলে 8 বছর তো ছিলাম। এরপরে আসলে কন্টিনিউ করার বা আমার যখন মনে হলো যে আর কোনো ফার্দার আমার এখানে কিছু অ্যাড করার নেই, ভ্যালু অ্যাড করার নেই, বা আর কোনো সুযোগ নেই আর কোনো কাজ করার, তখন মনে হলো যে আমি যদি থেকে যাই তাহলে এটা কমপ্লেসেন্ট হয়ে যাবে। সবসময় একটা চেঞ্জ দরকার। আর আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে সবার জানা উচিত যে কখন এক্সিট করা উচিত। তো একটা সময় থাকে যে আপনি মাথা উঁচু করে এক্সিট করতে পারেন, অথবা আপনি থেকে আপনি ভিলেন হয়ে যেতে পারেন। তো তার আগেই আমি চলে এসেছি। না, আসলে সেরকম কোনো পরিকল্পনা ছিল না। আতিফ ভাইয়ের একটা পডকাস্টে আমি গিয়েছিলাম, ওখানে উনি আমাকে প্রশ্নটা করেছিল। তো আমি ওনাকে তখন বলেছিলাম যে কখনোই আসলে বোর্ডে ফিরবো না। আসলে আমার মানে পারিবারিক যে ব্যবসা আছে বা আমার নিজের যে ক্যারিয়ার আছে, সেখানেও আমি খুবই ব্যস্ত হয়ে গেছি। আমি অনেকগুলো পাবলিক অফিস হোল্ড করি অলরেডি। তো নতুন করে একটি রেসপন্সিবিলিটি নিব যেটাতে আসলে সময় আমি দিতে পারবো না, সেটা আমি মনে করি না এটা ঠিক হবে, এটা অন্যায় হবে আমার এই রেসপন্সিবিলিটির প্রতি। তো সে কারণে আসলে ওরকম কোনো পরিকল্পনা ছিল না বোর্ডে আসার। তবে আই মাস্ট সে যে তামিম ভাই উনি ওনার একটা নির্দিষ্ট একটা আইডিয়া আছে যে উনি যেহেতু ক্রিকেটার, উনি জানেন যে সমস্যাগুলো কী। উনি মনে করেন যে উনি চেঞ্জগুলো করতে পারবেন, এবং উনি যে র্যাশনালগুলো দিয়েছেন যে এই চেঞ্জ যেগুলো করা দরকার, সেগুলো আমার কাছে মনে হচ্ছে যে খুবই যুক্তিসম্পন্ন, এবং সেটা সাপোর্ট করতে চেয়েছেন। তো ওনাকে আমি অনেক বুঝিয়েছি যে দেখেন, আমরা তো ক্রীড়াঙ্গনের সাথে অনেক বছর ধরেই আসলে রিলেটেড আছি। আমরা আমাদের গ্রুপ ক্রিকেট, গলফ, মোটর স্পোর্ট, এরকম বিভিন্ন, ইভেন হকি, ফুটবল এটার সাথে সংযুক্ত ছিল, সম্পৃক্ত ছিল। তো আমরা বাইরে থেকেও এই সাপোর্টটা দিয়ে থাকবো। তো উনি বারবার বলছিলেন না আপনাকে দরকার। তো পরে যেটা হলো যে আপনার এটা আসলে কমপ্লিটলি সারপ্রাইজ ছিল। অ্যাডহক কমিটি বা এই ধরনের একটা জিনিস করা হবে, এটা আসলে কোনো নলেজ ছিল না। এবং পরবর্তীতে যখন এরকম একটা জিনিস বলা হলো, তো যখন আমি জানতে পারলাম যে এই অ্যাডহক কমিটির মেয়াদ শুধু 3 মাসের জন্য, এবং ওনাদের একটা ম্যান্ডেট হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য ওনাদের কিছু ক্রেডিবল লোকজন লাগবে। তো এটা আমার জন্য একটা প্রাইড যে আমাকে মানে এরকম একটা ক্রাইসিস মোমেন্টে আই ফিল লাইক ইটস সার্ভিস টু দ্য কান্ট্রি, অ্যান্ড অলসো আমার মনে হয় যে আমাকে একজন ক্রেডিবল ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে, এটা আমার জন্য একটা সম্মান। তো আমি সেটা ভেবে চিন্তা করে এবং অন্য যারা মানে
বোর্ডে আছেন যেরকম সালমান আঙ্কেল আছেন ইস্পাহানি গ্রুপের, তারপর আথার ভাই আছেন এবং আপনার নান্নু ভাই আছেন। ওনাদের সাথে তো অনেক আগে থেকে পরিচয়, তো তখন ওনাদের নাম শুনে আমি ভাবলাম যে না, দে হ্যাভ সিলেক্টেড ওয়েল, তো আমিও জয়েন করলাম। মানে সব মিলিয়ে তামিমের এখনকার কর্মকাণ্ড তামিম ইকবালের কেমন লাগছে, বা এই তিনি যেহেতু নির্বাচন করবেন বা সরাসরি বলেছেন একদম ফার্স্ট ডেতে, তো সব মিলিয়ে তার কাছে এখন এই 3 মাসের চাওয়া কি, আর যদি তিনি মানে নির্বাচন করে আসেন তখন আপনার চাওয়া কি থাকতে পারে? 3 মাসে আসলে সত্যি কথা বলতে যে খুবই অ্যাম্বিশিয়াস হবে যদি কোনো ড্রাস্টিক আপনি চেঞ্জ করে দেন, যেটা আমরা বারবার আমরা নিজেদের মধ্যে আলাপ করছিলাম যে আমরা যেটা মানে বর্তমানে যে যে কার্যক্রমগুলো আছে সেগুলোকে বহাল রাখাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের অনেকগুলো কাজ আছে। আন্ডার-19 প্রোগ্রাম আছে, আন্ডার-21 প্রোগ্রাম আছে, আন্ডার-16 প্রোগ্রাম আছে, পাশাপাশি আপনার 2টা ইন্টারন্যাশনাল সিরিজ আসছে। তো এগুলো তো আপনার কার্যক্রম চলতে থাকতে হবে। তো এটার পাশাপাশি আপনার যদি পলিসিগত তেমন একটা চেঞ্জ করা হয়তো আমাদের হয়তো রেলেভেন্ট বা মানে রেলেভেন্ট ওয়ার্ডটা ঠিক না, বা এটা হয়তো কতটুক অ্যাপ্রোপ্রিয়েট হবে আই এম নট শিওর, বাট আমার মনে হয় যে আমরা যেটাই করি আমরা এই 3 মাসের মধ্যে তো আমাদের অনেক লার্নিং থাকবে। আমরা ইভেন আপনার বিসিবিতে ম্যানেজমেন্টে যারা আছে সেখান থেকেও আমরা অনেক কিছু কিন্তু আসলে ডিরাইভ করতে পারবো যে কোন কোন জায়গায় আসলে রিফর্ম দরকার বা কোন কোন জায়গায় আপনার স্ট্রেংথেনিং দরকার, সেটা কিন্তু আমরা একটা রূপরেখা করতে পারি, আমরা আমাদের সাজেশন দিতে পারি, পরে নির্বাচিত বোর্ড আসলে তারা সেটা বাস্তবায়ন করতে পারেন। তামিম ইকবাল প্রথম দিনই বলছিলেন যে আসলে তিনি নির্বাচন করবেন, একদম সরাসরি বলেছেন। কে করবে না করবে তিনি জানেন না, তবে তার নিজের কথা তিনি বলেছেন। আপনি কি বলবেন, আপনার কি আসলে কোনো প্ল্যান আছে কিনা যে নির্বাচন করা? না না, আমার নির্বাচন করার কোনো পরিকল্পনা নেই, এবং আসলে আমি মনে করি যে মানে আমার ক্রিকেট বোর্ডের সাথে সেভাবে একটা ফর্মাল স্ট্রাকচারে একটা রোলে থাকতে হবে না ক্রিকেটের সাথে জড়িত থাকার জন্য। এত বছর ধরে আমরা আসলে ক্রিকেটকে সাপোর্ট করে যাচ্ছি। আপনি জানেন আমরা আগে আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতাম, এবং আমরা স্কুল ক্রিকেটটাকে 2015 সাল থেকে আমরা সাপোর্ট করে আসছি। এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রাম, কারণ এটা হচ্ছে লাইফলাইন। আমরা মনে করি বিভিন্ন যে এজ গ্রুপের যে প্রোগ্রাম আছে বা গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম আছে সেটার পাশাপাশি স্কুল ক্রিকেটটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হয়তো আমরা এটা থেকে অত সাকসেস পাইনি, কিন্তু আমাদের 2019 সালের যে ওয়ার্ল্ড কাপ সেখানে 3জন প্লেয়ার কিন্তু ডিরেক্টলি আসছে স্কুল প্রোগ্রাম থেকে। তো আমরা এটাতে খুবই অনেক রকিব, আরও 2জনের নাম আমার মনে আসছে না, জিশান একজন আছে। তো এনারা কিন্তু ডিরেক্টলি স্কুল প্রোগ্রাম থেকে আসছে। আপনি যদি আপনার পুরা ক্রিকেটের লাইফলাইনটা বিকেএসপির উপরে নির্ভরশীল হন তাহলে কিন্তু আপনি কখনোই প্লেয়ার পাবেন না। আর কখনোই আমাদের এত ট্যালেন্ট আছে, আমাদের এত হিউজ পপুলেশন, সেখান থেকে যদি আমরা ট্যালেন্ট নার্চার করে না নিয়ে আসতে পারি তাহলে আমাদের এটা সিস্টেম্যাটিক ব্যর্থতা। তো সেক্ষেত্রেই বলছি যে ওই ক্রিকেট স্পন্সরশিপের মধ্যে আমরা তৃণমূলে যে ইনভলভমেন্ট আছে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর তো ঢাকা প্রিমিয়ার লিগে আমরা পার্টিসিপেট করছি। তো অনেক বছর ধরে এটা অপ্রিয় সত্য, ঢাকা প্রিমিয়ার লিগে আসলে লেভেল প্লেইং গ্রাউন্ড ছিল না। বিভিন্নভাবে এটা আপনারা গণমাধ্যমেও জানেন, বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ হয়তো এক দল বা অন্য দল পেয়েছে, এবং কিছু কিছু জিনিস আসলে আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে। একই গ্রুপের আন্ডারে যদি মাল্টিপল টিম থাকে তাহলে তো তারা একটা আনডিউ অ্যাডভান্টেজ পাবে, সেটা কি সঠিক? এবং রেগুলেটরি আমাদেরকে বলে দোক যে আমরা একটা দলের উপরে কত টাকা ব্যয় করতে পারবো, সেটারও তো একটা রেগুলেশন থাকা উচিত। তো এই জিনিসগুলো ঠিক করলে আপনার কিন্তু লিগটাও স্বচ্ছ হয় এবং আপনার প্লেয়াররাও কিন্তু বেনিফিটেড হয়। তা আপনি শুধু বিপিএল করে কিন্তু আপনি যে অনেক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বানিয়ে ফেলবেন সেটা কিন্তু সম্ভব না। এই যে আসলে স্বল্প সময়ে 3 মাসের এই বোর্ডে আসা, আমরা জানি যে 2-2.5 মাসের মধ্যে ভোটও হয়ে যেতে পারে। ঠিক এই অল্প সময়ে আসলে আপনাদের আসলে আপনার ব্যক্তিগতভাবে ভীষণটা কী থাকবে আসলে, যেহেতু আপনি এজ লেভেল নিয়ে কাজ করছেন? যেহেতু আমি এজ গ্রুপ নিয়ে আগে কাজ করেছি, কিছু কিছু জিনিস আমি অলরেডি জানি, এবং এখনও আনফর্চুনেটলি মানে আমি থাকাকালীন সময় থেকে আজকে পর্যন্ত তেমন একটা চেঞ্জ হয় না, মানে ওই চ্যালেঞ্জেসগুলো রয়ে গেছে আনফর্চুনেটলি। তো সেগুলোকে আমি চেষ্টা করব যে আমি একটা রিপোর্ট লিখে দিব
এই বোর্ডের কাছেও দিব এবং এটাকে একটা রেফারেন্স হিসাবে নির্বাচিত যে বোর্ডটা আসবে তারাও এটা দেখতে পারে, তারা এটাকে একটা, যেটা বললাম আপনাকে, একটা রূপরেখা হিসেবে দেখতে পারে। এই জিনিসগুলোকে অ্যাড্রেস করলে আমি মনে করি যে আমরা একটা সিগনিফিক্যান্ট সাকসেস পাবো তৃণমূল লেভেল ক্রিকেটে। তো এটার মধ্যে আপনার কিছু বাজেটারি ইস্যু আছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার জিনিস আছে। আসলে সত্যি বলতে আপনাকে একটা জিনিস বিবেচনা করতে হবে, আমরা যখনই কোনো ধরনের এইজ গ্রুপের প্রোগ্রাম করি ন্যাশনাল লেভেল ছাড়া, যেটা ডিস্ট্রিক্ট লেভেলে হয়, আমরা কিন্তু ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে ফ্যাসিলিটিগুলো থাকে সেটাকে শেয়ার করি। এখন এই মাঠের মধ্যে আপনার পয়লা বৈশাখের মেলাও হচ্ছে, ফুটবল খেলাও হচ্ছে, ক্রিকেটও হচ্ছে। তো সেখানে কিন্তু তখন ক্রিকেটটা আপনার অনেক পরে চলে আসছে এবং সেই মাঠের কন্ডিশনে আপনি একদম ইয়াংস্টারদেরকে খেলতে দিবেন, হয়তো একদম টপ কোয়ালিটি বল দিবেন না, গিয়ার দিবেন না, অথচ আপনি চাবেন যে সে একদম ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করবে, সেটা তো আসলে হবে না কখনো। আপনার সিংহভাগ বাজেট যেতে হবে গ্রাসরুট লেভেল ক্রিকেটে, তখন আপনি দেখবেন যে একটা সফলতা চলে আসতেছে আপনার ন্যাশনাল টিমে। দেশের ক্রিকেটে এখন আপনারা যখন আসছেন এরপরে আসলে নানা সমালোচনা হচ্ছে, বিভিন্নভাবে কথা বলছে অনেকে, সব মিলে আসলে যখন আসছেন আসার আগে তো জানতেনই যে এরকম একটা সমালোচনা হতে পারে, সব মিলে আসলে মানে এই সমালোচনা কীভাবে দেখছেন বা কীভাবে নিচ্ছেন, যেহেতু সোশ্যাল মিডিয়া আপনাদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে আসলে? দেখুন, এটি তো মানে গণতন্ত্রের সৌন্দর্যটা তো এটাই, এটা তো আপনি কখনো কাউকে কোনো ধরনের ওপিনিয়ন আপনি কারোর উপরে চাপিয়ে দিতে পারবেন না, এটা পাবলিকের একটা ওপিনিয়ন থাকবে। তবে আমি এটা বলবো যে খুবই কম সময়, মানে একটা কারো ব্যাপারে সমালোচনা করার আগে তাকে একটা সময় দিতে হবে, সে যদি অপরচুনিটি সেই সময়টা পায় টু প্রুভ পিপল যে না আমি আসলে এই কাজটা করতে পারি, তো সেটা দেখে সমালোচনা করলে ভালো হয়। বাট আমি ওই বিতর্কে যাচ্ছি না যে কোনটা ঠিক কোনটা না, কিন্তু এটা আমাদের দায়িত্ব, যেহেতু যেভাবেই হোক এই অ্যাডহক কমিটিটা এসেছে, তাদের দায়িত্ব যে তারা সঠিকভাবে স্বচ্ছভাবে তাদের কার্যক্রম সম্পূর্ণ করে, এবং পরবর্তীতে যারা নির্বাচন করে আসবে তাদেরও দায়িত্ব যে তারা ট্রান্সপারেন্টভাবে একটু কিছু ভালো দেওয়ার চেষ্টা করবে, এবং সেই সফলতা আপনার মাঠে আসতে হবে, টিম ভালো করতে হবে, বাংলাদেশের সুনাম হতে হবে। সেটা যদি না হয় তাহলে সমালোচনা সবসময় থাকবে। আর বাংলাদেশ টিম যদি ভালো খেলে এবং পারফর্ম করে, এবং আমরা যদি প্রডিউস করতে থাকি এই ধরনের ট্যালেন্ট, নাহিদের মতো নতুন ট্যালেন্ট আসছে, আরও অনেক নতুন প্লেয়ার আসছে, এটা যদি আমরা কন্টিনিউ করতে থাকি তাহলে আপনার 7 খুন মাফ, ঠিক আছে, তখন আপনার সমালোচনাগুলো ক্ষয় হয়ে যাবে। তো এটা আমার দৃঢ় বিশ্বাস যে যে সিস্টেম্যাটিকলি, স্ট্রাকচারালি এবং পলিসিগতভাবে কোনো কিছু করলে সেটা অবশ্যই অবশ্যই সফলতা নিয়ে আসবে। আচ্ছা, আপনি বলছিলেন যে পাপন ভাইয়ের বোর্ডের আমলেও তখন এক পেশি নির্বাচন হয়েছে, এরপর নির্বাচনগুলো নিয়ে অনেক কথা আছে যে বুলবুল ভাই সেভাবে আসলে সবার অংশগ্রহণে নির্বাচন দিতে পারেননি। আপনারা কি আসলে চাইবেন কি না যে বিসিবির ইতিহাসে আসলে ইনক্লুসিভ একটা নির্বাচন হবে, যেখানে আসলে সবাই স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করবে, কোথাও কোনো আসলে মানে প্রভাব থাকবে না যে আপনারা প্রভাব বিস্তার করছেন বা কেউ প্রভাব বিস্তার করতে পারবে? কি বলবেন? সেটা আমি কখনো ক্লেম করতে পারবো না, তবে অবশ্যই তো চাবো যে একটা প্রপার নির্বাচন হোক, ইনক্লুসিভ নির্বাচন হোক, পার্টিসিপেটরি নির্বাচন হোক, সবাই পার্টিসিপেট করুক। এবং আমরা আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেমন ধরেন যে এখন আপনার যেভাবে আমাদের কনস্টিটিউশনটা কনস্ট্রাক্টেড, এখানে বাংলাদেশের ক্রিকেটের স্পেশালি ক্লাব ক্রিকেট খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি স্ট্রং স্টেক হোল্ডার। আপনি যদি এটা পছন্দ না করেন তাহলে আপনার কিন্তু কনস্টিটিউশনালি চেঞ্জেস নিয়ে আসতে হবে, অথবা আপনার স্ট্রাকচারাল চেঞ্জেস নিয়ে আসতে হবে। আপনার এখন এটা এক সময় পাপন সাহেবের বোর্ডও কিন্তু পদক্ষেপ নিয়েছিলেন যে আমরা ডিসেন্ট্রালাইজ করবো ক্রিকেটকে, বাট ওটা আসলে করতে পারেননি তারা। তার মানে হচ্ছে যে আপনার একদম জেলা পর্যায়ে কিন্তু আপনার একটা ক্রিকেটের রিপ্রেজেন্টেশন থাকতে হবে। এখন কি হচ্ছে যে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু বিভিন্নভাবেই হোক, এবং এটা পলিটিক্যালও হতে পারে, নন পলিটিক্যালও হতে পারে, রিপ্রেজেন্টেশন হচ্ছে এবং সেটা আপনার ইলেকশন করে তারা বোর্ডে আসছে। এখন এটাকে যদি আপনি চান যে আরও ডিসেন্ট্রালাইজড হোক, আরও স্বচ্ছভাবে হোক, ক্রিকেটের রেলেভেন্ট স্টেক হোল্ডার আসুক, তখন আসলে আপনার পুরো গঠনতন্ত্রটাকেই চেঞ্জ করতে হবে, রিথিঙ্ক করতে হবে। এবং আলটিমেটলি যারা পার্টিসিপেট করছে
ক্রিকেট প্রমোশনে যারা বুঝছে যে ক্রিকেট প্রমোশনটা কিভাবে হয় তারাই কিন্তু বোর্ডে আসছে। তো এটার নেচারটা কি আপনি আদৌ চেঞ্জ করতে চান কিনা, তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এক্স ক্রিকেটারদেরকে নিয়ে দেখেছি, মানে আমি আমার কোনো এক্স কলিগদের ব্যাপারে কোনো ধরনের সমালোচনা করতে চাই না, বাট আমরা ধারণা করে নিচ্ছি আচ্ছা ক্রিকেটাররা ভালো সংগঠন হচ্ছে, বা আমরা বলছি যে আচ্ছা অমুক ব্যক্তি হচ্ছে তমুক ব্যক্তি হচ্ছে, কোনো সময়ে কিন্তু আমরা মেরিট বেসিসে নিচ্ছি না। আপনি মেরিট বেসিসে কবে আমরা কাজ করতে পারবো যে আচ্ছা ওনার একটা মেরিট আছে, ওনার একটা সফলতা আছে, একটা পার্টিকুলার ক্রীড়াঙ্গনে বা ক্রিকেটের মধ্যে একটা ট্র্যাক রেকর্ড আছে, ওনাকে আমরা নিয়ে আসি, সেভাবে তো হচ্ছে না। তো যেভাবেই হোক আপনার তো একটা সিস্টেমকে ফলো করতে হবে। তো আপনার যদি আমাকে এসে বলেন যে সিস্টেমের সমস্যা, সেটা নিয়ে আমি আসলে বিতর্ক করতে পারবো না, সেটা তখন আপনার সব স্টেক হোল্ডারকে নিয়ে বসে আপনার চেঞ্জ করতে হবে। বাট এখন বর্তমানে যেটা আছে সেভাবেই যদি আমরা এগিয়ে যাই, তারপরেও আমি বলবো যে বাংলাদেশের ক্লাব ক্রিকেটে এবং আপনার যারা স্টেক হোল্ডাররা আছেন এখন বর্তমানে, তারা ক্রিকেট বেশ ভালো বুঝেন, সমস্যাগুলো কোথায় আছে সেটাও ওনারা বুঝেন। এবং একটা নতুন বোর্ড আসলে কি হয়, তাদের একটা চ্যালেঞ্জ থাকে, একটা প্রতিশ্রুতি থাকে যে না আমার প্রুভ করতে হবে, ভালো কিছু করতে হবে। সো আমি কিন্তু এই সমালোচনাকে খুব ইতিবাচক হিসেবে দেখছি। হয়তো এই সমালোচনা ওনাদেরকে পুশ করবে, একটা কাইন্ড অফ অ্যাক্ট করবে অ্যাজ আ রেগুলেটর, যে তোমরা আরও ভালো করো, নাহলে তোমরা কিন্তু পাবলিকের ফেস করবে, আরও সমালোচনা ফেস করবে। তো এটা কিন্তু একটা ইতিবাচক হিসেবে দেখা যেতে পারে। সামনে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আসলে কী চাওয়া আপনার, যেহেতু আপনি স্বল্প সময়ের জন্য আসছেন, সামনে আসলে আপনার চাওয়া বা মানে তাদের কাছে আসলে কী চান? আমি আপনাকে এতটুকু কনফিডেন্টভাবে বলি, যে কোনো কেউ, শুধু আমি কেন, যে কোনো কেউ, আপনি এখন আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট আছে ওনাকেও জিজ্ঞেস করেন, কেউই কিন্তু পছন্দ করে না, কেউ এই নেচারে বাংলাদেশ ক্রিকেটে কোনো ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ হোক, লোকজন আসুক যাক হুট করে, এটা কেউ পছন্দ করছে না। কিন্তু এটা তো সার্কামস্ট্যান্সিয়াল, তো এটা ভবিষ্যতে যেন না হয় সেই পদক্ষেপ ওনাদেরকে নিতে হবে। তো এটা অনলি ওয়ে টু ডু হচ্ছে যে আপনার পলিসিগতভাবে সেই চেঞ্জেসগুলো নিয়ে আসতে হবে। আমরা যদি মনে করি যে আমাদের গঠনতন্ত্র একটা বাইবেল, এটাকে কখনোই চেঞ্জ করা যাবে না, তাহলে কিন্তু আপনি ঘুরে ফিরে ওই একই জায়গায় চলে আসছেন। তা আমার মনে হয় যে এনাফ পিপল ইন্টারেস্টেড ইন ক্রিকেট, ওনাদের সব স্টেক হোল্ডারকে নিয়ে এখনও বিবেচনা করে আমরা শুধু এই জিনিসটা এনএসসির উপরে ঘাড়ে চাপিয়ে দিতে পারি না। আমাদের যত স্টেক হোল্ডার আছে, ডিস্ট্রিক্ট লেভেল হোক, জেলা লেভেল হোক, কত একাডেমি আছে, ক্লাব, এদের সবাইকে নিয়ে আমরা আমাদের গঠনতন্ত্র নিয়ে কাজ করি এবং সেটাকে আপনার কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে কাজ করা উচিত সবাইকে একসাথে হয়ে। আমরা নিজেদের মধ্যে যদি এটা নিয়ে বাকবিতণ্ডে থেকে যাই, তাহলে কিন্তু ক্রিকেট প্রোগ্রেস করছে না। সুযোগ আছে, কেন সুযোগ থাকবে না? পজিটিভিটি কেন সুযোগ হবে না? আপনি একটা জিনিস মনে রাখেন, বাংলাদেশ ফার্স্ট। হ্যাঁ, বাংলাদেশ ফার্স্ট অ্যাপ্রোচ যদি নেন, তখন যে কারো ম্যান্ডেট হবে যে বাংলাদেশের ইন্টারেস্ট যেটা, সেটা আমি প্রথমে দেখব। আপনি তো দীর্ঘদিন ধরে মানে বিসির সাথে যুক্ত, আপনি বলছেন যে পজিটিভিটির সাথে সবার আসলে যুক্ত হওয়া উচিত, কিন্তু আপনি তো দেখেছেন আসলে এইখানকার প্রতিটা সময় একটা না একটা গ্রুপ বিরোধী থাকে, তারা একমত হয় না। ঠিক এই কারণে প্রশ্নটা করা আর কি, যে আসলে সবাই কি এক হতে পারে কি না। এই জন্য দেখেন বাংলাদেশে একটা রেভলিউশন নিয়ে আসলো জেনজি। হ্যাঁ, তারা একটা জিনিস হয়তো তারা সাহস পেয়েছে যেটা আমরা আমাদের জেনারেশন পায়নি। তো এখানে কিন্তু মানে যারা তরুণ তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজটা হচ্ছে যে ওনারা কোনো কিছুকে স্ট্যাটাস কো হিসেবে মানতে রাজি না, ওটাকে চ্যালেঞ্জ করে। তো আপনার চেঞ্জ নিয়ে আসতে হলে আসলে ইয়াংদেরকেই নিয়ে আসতে হবে এবং একটা বোর্ড আনতে হবে। তরুণ প্রেসিডেন্ট আসছে, হয়তো আসবে, নির্বাচন হওয়ার পরে বোঝা যাবে। হ্যাঁ, বেশ কনফিডেন্ট আপনি যে মানে যদি নির্বাচন করে চলে আসবে, নির্বাচনের পরেই বোঝা যাবে। বাট যেটা বললাম আপনাকে, যে যেই আসুক না কেন, তার তো একটা ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে যে সে কী করতে চায়। আমি মনে করি যে আপনি আগে যে প্রশ্নটা আমাকে করলেন, যে নেক্সট যে বোর্ড আসবে, নির্বাচিত বোর্ড, তাদের কাছ থেকে এক্সপেকটেশন কি, তাদের একটা ক্লিয়ার প্যাথওয়ে থাকা উচিত যে ওনার আগামী 5 বছরে বা 4 বছরে কি করবেন এবং সেটাকে কিভাবে বাস্তবায়ন করবেন। তার মানে তাদেরকে প্রথমেই পাবলিকের কাছে ট্রান্সপারেন্টভাবে বলে দেওয়া উচিত তাদের টার্মস অফ রেফারেন্স কি। আপনার একটা কেপিআই থাকা উচিত, আপনি কাজ করছেন,
আপনি ওই সময়ের মধ্যে ওই মেয়াদে ওই কাজটা করতে পারলেন কি না এটা আপনাকে বলতে হবে না। এই রিপোর্টটা তো আপনার এক্সটার্নাল স্টেক হোল্ডারদের না হলেও আপনার ইন্টারনাল স্টেক হোল্ডারদের জানাতে হবে। আর আরেকটা জিনিস আমার খুবই আশা তাদের কাছ থেকে, যে একটা কম্প্রিহেন্সিভ ফরেনজিক অডিট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফাইন্যান্সের জন্য করা হয়। এখানে অনেক ধরনের ভুলভ্রান্তি আছে, এখানে অনেক ধরনের ধরেন যে এমন হতে পারে, যেটা আপনাকে বললাম যে অনেক বছর ধরে আসলে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স না থাকলে মানুষ কমপ্লিসেন্টও হয়ে যেতে পারে, এটি ইচ্ছাকৃত নাও হতে পারে। বাট আমরা কেন একটা কম্প্রিহেন্সিভ অডিট করব না? তখন আপনার একটা জায়গায় যদি কোনো উইকনেস থাকে সেটা তখন আপনার নজরে আসবে, আপনি ওটাকে স্ট্রেংথেন করবেন, যেখানে যেই পলিসিটা নেই সেখানে ওটা দিয়ে আপনি ঠিক করবেন। কিন্তু ভবিষ্যতে কারো ব্যাপারে কোনো সমালোচনা ফাইন্যান্সিয়ালি বা আর্থিকভাবে যেন না উঠে আসে কোনো বোর্ড পরিচালক বা ম্যানেজমেন্টের উপরে, সেটা আমরা এনশিওর করতে পারবো। তো আমার খুব দৃঢ় আশা যে ওনারা এই ফরেনসিক অডিটটা করবেন বা কম্প্রিহেন্সিভ অডিটটা করবেন, একটি এক্সটার্নাল নিরপেক্ষ এবং ইন্ডিপেন্ডেন্ট বাংলা কি হ্যাঁ স্বাধীনভাবে আপনার একটা এক্সটার্নাল অডিট করাতে হবে এবং ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিকে বা আপনার অডিটরকে দিয়ে করাতে হবে। এই জিনিসগুলো করলে আসলে অনেক কিছু ফিক্সড হয়ে যাবে। এবং আমি যেটা বললাম যে আমাদের ব্যাংকে টাকা রেখে এটা আসলে কোনো বাহাদুরি না, এই টাকাটা ইনভেস্ট করতে হবে। আপনি ব্যাংকে কত টাকা সুদ পাবেন, এবং যেভাবে টাকার ডিভ্যালুয়েশন হচ্ছে ওই ব্যাংকে ওই টাকা রাখা না রাখা একই কথা, তাই না? আপনার বাংলা টাকাটাই যদি ডিভ্যালুয়েট হয়ে যায় তখন আপনি ওই ইন্টারেস্ট পেয়ে লাভটা কি? রাদার আপনি যদি এখন ইনভেস্ট করেন ফর দ্য ফিউচার, তখন আপনি ওটার রিটার্ন পাবেন। কিভাবে? ওই টাকাটা আপনি ব্যয় করেন তৃণমূল ক্রিকেটে, ফিউচার স্টার্সের জন্য, ফিউচার লিডারশিপের জন্য। তাহলে আমরা নতুন প্লেয়ার বানাবো, ওই নতুন প্লেয়াররা যখন সুপারস্টার হবে বা ন্যাশনাল টিমের জন্য সাকসেস নিয়ে আসবে, বাংলাদেশ তত বেশি টাকা পাবে। বাংলাদেশের র্যাঙ্কিং এবং কয়টা ম্যাচ জিতে এবং পপুলারিটি এবং টিআরপির উপরে নির্ভর করে আমরা আইসিসি থেকে কত টাকা পাই, তাই না? তো আপনি ওটাতে ইনভেস্ট করবেন না, নাকি আপনি ব্যাংকে টাকা রাখবেন? আমি তো আর্থিক প্রতিষ্ঠান না, আমি কেন ব্যাংকে টাকা রাখবো? আমি ইনভেস্ট করব, সেটাই করা উচিত। সাকিব আল হাসানের কথা বলতে হয়, সাকিবকে আসলে ফেরার আপনাদের যদিও সুযোগটা বা সময়টা কম, আশা করবেন কি না সামনের বোর্ড আসলে তাকে দেশে মানে তাকে সুযোগ করে দেওয়া এবং সেই একটা ফেয়ারওয়েল দিয়ে, কারণ যেহেতু সাকিব আসলে দেশের ক্রিকেটের একটা ব্র্যান্ড, তো সেই সাকিবকে আসলে একটা ফেয়ারওয়েল দিয়ে আসলে তাকে বিদায় বলা, সেটাকে আসলে প্রত্যাশা করবেন কিনা সামনের বোর্ডের কাছে? এটা আসলে মানে এই এত শর্ট টাইমের জন্য আমরা আসছি, এখানে আমার কমেন্ট করাটা ঠিক হবে না। যে কোনো ক্রিকেটার একটা ফেয়ারওয়েল তাদের পাওয়া উচিত, কিন্তু আপনিও জানেন আমিও জানি তার ফেয়ারওয়েলটা কেন বিতর্ক হচ্ছে, সেটাও তো ইজ দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, আপনি ভুলে যেতে পারেন না, সেটা তো বাস্তব। তো এটা আপনি ভালো করে বুঝছেন যে বিষয়টা কি। তবে যেটা বললাম আপনাকে, একটা লেজেন্ড, সে মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, উচিত তো তার একটা ফেয়ারওয়েল হওয়া। বাট আমরা তো তার কাছ থেকে সেটাও আশা করতে পারি যে তার উচিত ছিল যে যেটা রাইট সেটার জন্য মানে স্ট্যান্ড করা। তো সেটার জন্য একটা ক্ষোভ যদি বাংলাদেশের পাবলিক বা ওনার ফ্যানের থাকে, সেটা হয়তো আমরা বুঝতে পারি। বাট খেলা উচিত কি না, আসবে কি না, সেটার ব্যাপারে আমার কমেন্ট করা ঠিক হবে না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে।